দ্য পোয়েট্রি অফ আর্থ। আজকে আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ সম্পর্কে শর্টকাটে আমরা এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে জানব এবং লাইন টু লাইন আমরা অর্থগুলো পড়ব, যাতে এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলে যাতে আমরা সহজেই উত্তরটা পেরে যাই এবং যত সহজভাবে এবং যত শর্টকাটে পারা যায় আমরা কবিতাটাকে মনে রাখার চেষ্টা করব। এই কবিতার যে বিষয়বস্তুগুলো আমার জানার প্রয়োজন নেই পরীক্ষার জন্য, সেগুলো আমরা এখন জানবো না। যদি জানার থাকে তো আমরা রেফারেন্স বই থেকে আমরা জেনে নেব। এখান থেকে যে বিষয়গুলো একেবারে আমাদের জানতেই হবে, সেটা হচ্ছে কবিতার নাম। কবিতার নাম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। এটা হচ্ছে একটা সনেট। সনেট কাকে বলে আমরা জানি। সনেট বলা হয় 14 লাইনের কবিতাকে। আর এই সনেটটাতে আমরা দুটো পার্ট পাবো। একটা পার্টকে বলা হচ্ছে অক্টেভ। অক্টেভ মানে হচ্ছে 8 লাইনের কবিতা, 8 লাইন। আর সেস্টেট আছে, সেস্টেট মানে হচ্ছে 6 লাইন। এটা হচ্ছে 8 লাইন, এটা হচ্ছে 6 লাইন। তাহলে এই কবিতাটায় আমরা দুটো পার্ট পাবো, অক্টেভ পার্ট আর সেস্টেট পার্ট। ঠিক আছে। যে কবিতায় অক্টেভ পার্ট আর সেস্টেট পার্ট এরকম ডিভিশন থাকবে সেই কবিতাকে বলা হবে পেট্রার্ক্যান সনেট। এটা আমরা শুধু মনে রাখবো, পেট্রার্ক্যান সনেট বলা হবে। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থটা হচ্ছে একটা সনেট। কি ধরনের সনেট? এটা হচ্ছে পেট্রার্ক্যান সনেট। কেন এটাকে পেট্রার্ক্যান সনেট বলা হচ্ছে? কারণ এখানে অক্টেভ পার্ট রয়েছে এবং সেস্টেট পার্ট রয়েছে। অক্টেভ পার্টে ক লাইন থাকে আমাদেরকে বলতে হবে। অক্টেভ পার্টে 6 লাইন থাকে, আর সেস্টেট পার্টে থাকে, অক্টেভ পার্টে 8 লাইন থাকে এবং সেস্টেট পার্টে থাকে 6 লাইন। এখানে দেওয়া আছে, দেখবে এই যে এটা অক্টেভ পার্ট আর এটা হচ্ছে সেস্টেট পার্ট। এই কবিতায় দুটো আমরা পতঙ্গের মেনশন পাবো, উল্লেখ পাবো। একটা পতঙ্গ হচ্ছে গ্রাসহোপার আর আরেকটা পতঙ্গ হচ্ছে ক্রিকেট। গ্রাসহোপার হচ্ছে অর্থ হচ্ছে গঙ্গা ফড়িং, আর ক্রিকেটের অর্থ হচ্ছে ঝিঝি পোকা। ক্রিকেট মানে একটা গেমও হয়। ক্রিকেট ইজ অলসো দ্য নেম অফ আ গেম অ্যান্ড ইট ইজ অলসো দ্য নেম অফ অ্যান ইনসেক্ট। আর ইনসেক্টটা হচ্ছে ঝিঝি পোকা। এখানে কবি বলতে চেয়েছেন বিষয়বস্তুটা এই ধরনের। আমরা শুধু বিষয়বস্তুটা মাথায় রাখলেই কিন্তু কবিতাটা সহজেই আমরা মনে রাখতে পারবো। সেটা হচ্ছে প্রকৃতিতে মিউজিক বাজতেই থাকে। প্রকৃতির মিউজিক, প্রকৃতিতে যে মিউজিকগুলো আমরা শুনতে পাই সেই এলিমেন্টগুলো কি, কোন এলিমেন্ট থেকে, কোন বস্তুগুলো থেকে আমরা মিউজিকটা শুনতে পাই? সেটা বিভিন্ন বস্তু হতে পারে, বিভিন্ন ন্যাচারাল অবজেক্টস হতে পারে। যেমন ন্যাচারাল অবজেক্টস একটা হচ্ছে রিভার। নদীর যখন একটা গতি থাকে স্রোতের, তখন সেই স্রোতের একটা আওয়াজ বেরিয়ে আসে, কুলকুল ধ্বনি বেরিয়ে আসে, সেটাও হচ্ছে একটা মিউজিক। তারপরে প্রচণ্ড বাতাস যখন বয় বা হালকা বাতাস যখন বয়, হালকা বাতাসকে ইংরেজিতে বলা হয় ব্রিজ, তখন পাতার যে ঝিরঝির শব্দ পায় সেটাও হচ্ছে এক প্রকারের মিউজিক। তারপরে পরিবেশে বা প্রকৃতিতে আমরা দেখি বিভিন্ন ধরনের পাখি যে সাউন্ড করে, সেই সাউন্ডটাও হচ্ছে এক প্রকারের মিউজিক। ঠিক আছে। এইভাবে দেখা যাচ্ছে যে 12 মাসে যে 6টা ঋতু রয়েছে, সেই 6টা ঋতুতেই প্রাকৃতিক যে অবজেক্টগুলো রয়েছে, ন্যাচারাল যে অবজেক্টগুলো রয়েছে, সেটা প্রাণী হতে পারে অথবা কোনো মানে জড় পদার্থ হতে পারে, সেগুলো থেকে কি হচ্ছে যে একটা আমরা সাউন্ড প্রডিউস হচ্ছে, যে সাউন্ডটা প্রকৃতিটাকে প্রতিধ্বনিত করতে থাকছে। কবি এখানে দেখিয়েছে যে প্রকৃতির মিউজিকটাকে অব্যাহত রাখতে প্রকৃতির সমস্ত পশু প্রাণীরই কিন্তু অবদান রয়েছে। এমনকি ছোট ছোট কীট পতঙ্গ যেগুলোকে আমরা গুরুত্ব দিই না, সেই কীট পতঙ্গগুলোও কিন্তু প্রকৃতির মিউজিক সৃষ্টিতে, প্রকৃতির মিউজিকটাকে কন্টিনিউ রাখতে বিশেষভাবে অবদান রাখে। এবং এই ধরনের কীট পতঙ্গদের মধ্যে কবি এখানে দুটো কীট পতঙ্গের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে ঝিঝি পোকা আর একটা হচ্ছে গ্রাসহোপার। আমরা ঝিঝি পোকার সাউন্ড সবাই শুনেছি। শীতকালে যখন আমরা ঘরের মধ্যে থাকি তখন আমরা শুনতে পাই যে দেওয়াল থেকে একটা বা চুল্লি থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে আসে, যেটা ঝিঝি পোকার আওয়াজ। তাহলে এই কবিতার বিষয়বস্তু হচ্ছে যে গ্রাসহোপার আর ক্রিকেটের মতো ছোট ছোট পতঙ্গগুলো, কীট পতঙ্গগুলো প্রকৃতির মিউজিকটাকে কন্টিনিউ রাখতে বিশেষভাবে অবদান রাখে। আর যেহেতু প্রকৃতির সমস্ত অবজেক্ট মানে মিউজিক সৃষ্টি করতে একটা অবদান রাখে, সেহেতু প্রকৃতির মিউজিকটা কখনো শেষ হয় না। সেহেতু কবিতার লাইনটাই শুরু হয়েছে এইভাবে,
দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রকৃতির মিউজিক কখনো শেষ হয় না। ডেড মানে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। হোয়েন, তাহলে এখানে মনে রাখবে যে আর্থ মানে এখানে নেচারকে বোঝানো হয়েছে, আর পোয়েট্রি মানে এখানে মিউজিককে বোঝানো হয়েছে। পোয়েট্রি অফ নেচারের অর্থ হচ্ছে দ্য মিউজিক অফ আর্থ। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, প্রশ্নটা আসবে এরকম, হোয়াট ডাজ দ্য ফ্রেজ অর এক্সপ্রেশনস দ্য পোয়েট্রি অফ আর্থ মিন। আমাদের অ্যান্সারটা লিখতে হবে দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস দ্য মিউজিক অফ নেচার। ঠিক আছে, সেকেন্ড লাইনে আমরা চলে আসি এবার। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট, যখন সমস্ত পাখি ক্লান্ত হয়ে পড়ে যায়। ফেন্ট মানে ক্লান্ত হয়ে যাওয়া, মূর্ছা হয়ে যাওয়া, সেন্সলেস হয়ে যাওয়া, ঠিক আছে, ফেন্ট। উইথ দ্য হট সান, সূর্যের প্রচণ্ড তাপে, তখন সেই পাখিগুলো কি করে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তখন সেই পাখিগুলো ঠান্ডা গাছের তলায় আশ্রয় নেয়। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, হোয়ার ডাজ দ্য বার্ডস হাইড অর হোয়ার ডাজ দ্য বার্ড টেক শেল্টার, পাখিগুলো কোথায় আশ্রয় নেয়। আমাদের অ্যান্সার হবে দ্য বার্ডস টেক শেল্টার ইন কুলিং ট্রিজ, অথবা দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ, অথবা আমরা এটাকে নিজের মতো করে বানিয়েও লিখতে পারি, দ্য বার্ডস টেক শেল্টার ইন দ্য শেড অফ দ্য ট্রিজ বা ইন দ্য কুলিং শেড অফ দ্য ট্রিজ, বিভিন্নভাবে উত্তরটা লেখা যায়। তাহলে যখন পাখিগুলো ক্লান্ত হয়ে ঠান্ডা গাছের তলায় আশ্রয় নেয়, তখন কি হয়, তখন একটা ভয়েস, এ ভয়েস উইল রান, একটা আওয়াজ দ্রুত বেরিয়ে আসে। রান মানে দৌড়ানো, কিন্তু এখানে রান মানে হচ্ছে দ্রুত বেরিয়ে আসা। একটা আওয়াজ দ্রুত বেরিয়ে আসে কোথা থেকে, ফ্রম হেজ টু হেজ, ঝোপঝাড় থেকে। ঝোপঝাড় বলতে আমরা জানি বুশ মানে ঝোপঝাড়, এখানে হেজ মানে ঝোপঝাড়। সেই ঝোপঝাড়টা কোথায় থাকে, অ্যাবাউট, অ্যাবাউট মানে চারিপাশে এই অর্থে, বা নেয়ার অর্থে আমরা মনে রাখতে পারি। অ্যাবাউট দ্য নিউ মোন মিড, এখানে ভালো করে মনে রাখতে হবে, নিউ মানে নতুন, আর মোন মানে কাটা হয়েছে, মো মানে ঘাস কাটা, MOW, মো মানে ঘাস কাটা, এর থার্ড ফর্ম হচ্ছে মন। ঠিক আছে, তাহলে নতুনভাবে কাটা হয়েছে এমন ঘাসের মাঠ থেকে। মিড মানে হচ্ছে ঘাসের মাঠ, তৃণভূমি, মিডটা হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে মিডো। মিডো এটা হচ্ছে ফুল ফর্ম, এবং এটা শর্ট ফর্ম, কবিতার ছন্দ মেলানোর জন্য এখানে মিড ব্যবহার করা হয়েছে এটাকে। তাহলে কি আমরা জানলাম এই চার লাইনে আমরা জানলাম যে প্রকৃতির মিউজিক কখনো শেষ হবে না। যখন সমস্ত পাখি ক্লান্ত হয়ে পড়ে উত্তপ্ত প্রচণ্ড সূর্যের তাপে, তখন তারা ঠান্ডা গাছের তলায় আশ্রয় নেয়, আর ঠিক সেই সময় একটা আওয়াজ বেরিয়ে আসে ঝোপঝাড় থেকে, নতুনভাবে ঘাস কাটা হয়েছে এমন ঘাসের মাঠ থেকে, ঝোপঝাড় থেকে একটা আওয়াজ ভেসে আসে। আর সেই আওয়াজটা কিন্তু কোনো পাখির আওয়াজ নয়, সেই আওয়াজটা হচ্ছে দ্যাট ইজ দ্য গ্রাসহুপার, সেটা হচ্ছে ফড়িংয়ের গান, সেই আওয়াজটা ফড়িংয়ের কাছ থেকে আসে। হি টেক্স দ্য লিড, সে মুখ্য ভূমিকা পালন করে। টেক্স দ্য লিড মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, টেক মানে গ্রহণ করা, লিড মানে পরিচালনা, এইভাবে ভেঙে ভেঙে অর্থ হবে না, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটার একবারে একটা মানে হয়, টেক্স দ্য লিড মানে প্লে দ্য ইম্পর্ট্যান্ট রোল। ঠিক আছে, এর মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তাহলে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে বলতে কে, প্রশ্ন আসে, তাহলে সে বলতে হচ্ছে গ্রাসহুপার। এবার এখান থেকে আর একটা প্রশ্ন আসবে, দেখো যে গ্রাসহুপারের জিটাকে ক্যাপিটাল লেটারে কবি ব্যবহার করেছেন কেন, কারণ গ্রাসহুপারকে এখানে ব্যক্তিত্ব রূপদান করা হয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন পার্সনিফিকেশন বলা হয়। তাহলে যখন কোনো প্রাণী বা কোনো প্রাকৃতিক বস্তুকে ব্যক্তির মতো রূপদান করা হবে, তখন সেটাকে পার্সনিফিকেশন বলা হয়। আর পার্সনিফিকেশন যখনই ব্যবহার হবে, তখন আমরা বস্তুর ক্ষেত্রেও আমরা ইট দেখতে পাবো না, আমরা হি দেখতে পাবো। হিটা তো অ্যাকচুয়ালি ব্যক্তিকে বোঝাতে ইউজ হয়, মেল, তাই না, মেল জেন্ডারকে বোঝাতে গিয়ে হি ইউজ হয়। ঠিক আছে, কিন্তু এখানে ইট হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হি ইউজ করা হচ্ছে কেন, কারণ গ্রাসহুপারকে এখানে ব্যক্তিত্ব রূপদান করা হয়েছে। তাহলে হি টেক্স দ্য লিড, গ্রাসহুপার মুখ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন সামার লাক্সারি, গ্রীষ্মকালীন বিলাসিতার সময়। হি হ্যাজ নেভার ডান, ডান মানে করা, ডু মানে করা, কিন্তু এখানে করা নয়, এখানে ক্লান্ত হয়ে পড়া। সে কখনো এমনটা হয় না যে সে তার কাজ ফিনিশ হয়ে গেল, সে ক্লান্ত হয়ে পড়লো কাজে। উইথ হিজ ডিলাইটস, যে সে তার আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে পড়লো, এমনটা কখনো দেখা যায়নি। ফর, ফর মানে কারণ, এখানে ফর মানে জন্য নয়। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, কারণ যখন সে আনন্দ করতে করতে, মজা করতে করতে টায়ার্ড হয়ে যায়,
সে বলতে কে, কার কথা বলা হচ্ছে এখন? গ্রাসহোপারেরই কথা বলা হচ্ছে। তখন গ্রাসহোপারটা কি করে? হি রেস্ট অ্যাট ইজ, তখন সে স্বচ্ছন্দে বিশ্রাম নেয়। তাহলে প্রশ্ন আসবে, হাউ ডাজ দ্য গ্রাসহোপার রেস্ট? হাউ, কিভাবে সে রেস্ট নেয়? তাহলে আমাদের উত্তর আসবে অ্যাট ইজ। অ্যাট ইজ মানে স্বচ্ছন্দে, কমফোর্টেবলি, ইজিলি, এটা আনসার আসবে। বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু আগাছার তলায়, তৃপ্তিদায়ক আগাছার তলায়। তাহলে প্লিজেন্ট মানে তৃপ্তিদায়ক, উইড মানে আগাছা। তাহলে যদি হোয়ার দিয়ে প্রশ্ন আসে, হোয়ার ডাজ দ্য গ্রাসহোপার রেস্ট, গ্রাসহোপারটা কোথায় বিশ্রাম নেয়, তখন আমাদেরকে লিখতে হবে বিনিথ সাম প্লিজেন্ট উইড। ঠিক আছে, তাহলে আমাদের এই 8 লাইন পড়া হয়ে গেল। এই 8 লাইনটাকে বলা হচ্ছে অক্টেভ পার্ট। 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ পার্ট। প্রশ্ন আসবে অক্টেভ পার্টে কাকে নিয়ে আলোচনা করা হয়েছে? আমাদের উত্তর হবে অক্টেভ পার্টে আলোচনা হয়েছে গ্রাসহোপারকে নিয়ে। ঠিক আছে, এবার আমরা আসবো নেক্সট 6 লাইন, শেষ স্টেপ পার্টে চলে আসবো আমরা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, প্রকৃতির মিউজিক কখনো থামে না। এখানে ডেড ইউজ করা হয়েছিল ফার্স্ট পার্টে, আর এখানে ইউজ করা হচ্ছে সিজিং। সিজ মানে হচ্ছে স্টপ, কখনো থামে না। আমি তো আগেই বলেছি, পাখির গান বন্ধ হলে গ্রাসহোপার গান গাইতে শুরু করে। শীতকালীন সবাই যখন ঘরের কোণে মানে গরমের জন্য লুকিয়ে থাকে বাতাস থেকে বাঁচার জন্য, সেই সময়ে আবার আমরা দেখি যে ঝিঝি পোকার গান বেরিয়ে আসে। এই জন্য বলা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। ওয়ান এ লোন উইন্টার ইভিনিং, একটা নির্জন শীতের সন্ধ্যায়। হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রোট এ সাইলেন্স, যখন কুয়াশা কি করে একটা নিস্তব্ধতার সৃষ্টি করে। ফ্রম দ্য স্টোভ, তখন চুল্লি থেকে দেয়ার শ্রিলস, একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে আসে। শ্রিল মানে চিৎকার, আর এখানে শ্রিলস মানে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে আসে। ঠিক আছে, কোথা থেকে বেরিয়ে আসে? ফ্রম দ্য স্টোভ। তাহলে গ্রাসহোপারের গানটা কোথা থেকে বেরিয়ে আসে? ফ্রম হেজ টু হেজ, কি থেকে? ঝোপঝাড় থেকে। আর ক্রিকেটের সংটা কোথা থেকে বেরিয়ে আসে? ফ্রম দ্য স্টোভ, চুল্লি থেকে। এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আর সেই তীক্ষ্ণ চিৎকারটা কার? দ্য ক্রিকেট সং, এটা হচ্ছে ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, আর সেই ঝিঝি পোকার সেই তীক্ষ্ণ চিৎকারটা, গানটা কি করে? ওয়ার্মথ উষ্ণতা, ইনক্রিজিং বাড়াতেই থাকে, এভার ইনক্রিজিং মানে বাড়ানো, এভার মানে বাড়াতেই থাকে, চিরভাবে বাড়তেই থাকে। এবং ক্রিকেটের গানটা যেহেতু উষ্ণতা বাড়াতে থাকে, সেহেতু এর গানটা কি করে, কি ইফেক্ট ফেলে? একটা ইম্প্যাক্ট সৃষ্টি করে, ইম্প্যাক্ট রেখে যায় একটা অর্ধ ঘুমন্ত লোকের কাছে, যে এর গানটা কি? অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। ওয়ান মানে কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, সার্টেন ম্যান, সামবডি, একটা লোকের কাছে। সিমস মানে মনে হয়, যে ব্যক্তিটা ড্রাউজিনেস তন্দ্রায়, হাফ লস্ট, যে তন্দ্রায় সে অর্ধ ঘুমন্ত। লস্ট মানে এখানে স্লিপ্ট, অর্ধ ঘুমিয়ে গেছে এমন। তন্দ্রা বলতে কি? তন্দ্রা বলতে ঘুমের পুরোপুরি ঘুমিয়ে যাওয়ার আগে ঘুম ঘুম ভাবটাকে বলা হয় তন্দ্রা। সেই ঘুম ঘুম ভাবের সময় কিন্তু আমরা অর্ধেক অচেতন হয়ে পড়ি, এই জন্য এটাকে হাফ লস্ট বলা হচ্ছে। যে একটা অর্ধ ঘুমন্ত তন্দ্রাচ্ছন্ন ব্যক্তির কাছে ক্রিকেটের গানটা মনে হয় দ্য গ্রাসহোপার, যে এটা গ্রাসহোপারের গান। সে মিস্টেক করে, এটা ক্রিকেটের সংটাকে সে গ্রাসহোপারের গান ভেবে মিস্টেক করে, কারণ সে অর্ধ ঘুমন্ত অবস্থায় রয়েছে। আর ক্রিকেটের সে ভাবে যে এই গানটা গ্রাসহোপারের, যেটা অ্যামং সাম গ্রাসি হিলস, কিছু ঘাসময় পাহাড় থেকে আসছে। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। এবার কবিতাটা তোমরা রেফারেন্স বইয়ের হেল্প নিয়ে আরেকবার পড়ে নিও। কোনো লাইনে অসুবিধা থাকলে আমাকে বলবে। আর এখান থেকে আমি 20টা কোশ্চেন সেট করব, যেটা টিচমেন্টে তোমরা এক্সামটা দেবে। ঠিক আছে।